নমস্কার, আমি মানসী নিয়ে এসেছি আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আজ মহালয়া, আর ওই জন্য আজকে আমাদের মহালয়ার আড্ডা। পুজো এসে গেল। মহালয়া পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের শুরু। মহালয়া মানেই নস্টালজিয়া, মহালয়া মানেই আশা যে এবারের পুজোটা ভালো কাটবে। মহালয়া মানে চিন্তা, এবারের পুজোয় বৃষ্টি হবে না তো, এবারের পুজোয় বাচ্চাগুলো একটু ঠাকুর দেখতে পারবে তো। এই নানা রকম চিন্তা নিয়ে মহালয়া আমাদের এগিয়ে নিয়ে যায় মায়ের আরাধনার দিকে। সেই জন্য মহালয়ার দিনে আজকে আমাদের অনুষ্ঠানে একটু আনন্দ হবে না, মজা হবে না, সেটা তো হতে পারে না। প্রত্যেক দিনই আমরা খুব আনন্দ করি, কিন্তু আজকের আনন্দটা একটু স্পেশাল। আপনাদের জন্য দেখুন কি সুন্দর আমরা মঞ্চ সাজিয়ে নিয়েছি মহালয়ার, এবং আমাদের সঙ্গে 4 জন বিশিষ্ট অতিথি আজকে আছেন। তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, এবং কি বলবো, আমরা নস্টালজিয়ায় ভাসবো, আমরা গান শুনবো, আমরা আবৃত্তি শুনবো, আমরা আজকে আমরা মহালয়াটা ভীষণ ভীষণ ভালো করে উপভোগ করব। ঠিক তো? চলুন তাহলে সবার আগে আমি আলাপ করিয়ে দিই। একেবারে আমার ডান দিকে যাচ্ছি। আমার ডান দিকে আছেন সুস্মৃতি। ও সুস্মৃতি, বাবা কি সুন্দর নাম গো তোমার, সুস্মৃতি। সুস্মৃতি অসম্ভব ভালো আবৃত্তি করেন। সুস্মৃতি নিজের সম্বন্ধে 2-1 কথা। দিদি বললেন অসম্ভব ভালো না দিদি, আসলে ভালো লাগা, আবৃত্তিটা আসলে ভালো লাগা। ছোটবেলা থেকে গানটা করতাম, কিন্তু পরবর্তীতে কবিতাটা করি এখন, আর ভালো লাগে, ভালোবেসেই করি। যারা সত্যি বিনয়ী শিল্পী হন তারা কখনো আমি ভালো এটা মানতে চান না। তারপরে আমার সঙ্গে আছেন এনাক্ষী ভট্টাচার্য। এনাক্ষী সম্বন্ধে আলাদা করে পরিচয় দেওয়া নেই, এনাক্ষীর গানের সঙ্গে নিশ্চয়ই সবাই পরিচিত। এনাক্ষী আমার খুব প্রিয় একজন গায়িকা। এনাক্ষী নিজের সম্বন্ধে 2-1 কথা দর্শকদের জন্য। আমি লোকসঙ্গীত গাই, মানে এটা আমার মাটির গানটা আমার ভীষণ প্রাণের গান, আর মাটির সঙ্গে মিশে থাকাটা তো ভীষণ ভালো লাগা। ওই কারণে সব রকম গান একটা সময় গাইতাম, কিন্তু স্পেশালাইজেশন এখন পুরোপুরি লোকসঙ্গীত। আমরা শুনবো তো আজকে। ওকে, আচ্ছা, এবার আমার মা পাশে যিনি আছেন তার কাছে আমি সবার শেষে আসবো। ও পাশটা আগে চলে যাই। সমাধি আছেন আমাদের সঙ্গে। নমস্কার। আর এখানে একটা মানে গল্প সঙ্গে সত্যি অনুষ্ঠানে এসেছি, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের কাজ হচ্ছে অভিনয় করা, লোককে আনন্দ দেওয়া। আর মানুষের সঙ্গে আমার পরিচয় বোধহয় 2005-এরও আগে। আমরা একটা ছবি করতে গিয়েছিলাম 2005 একটা ছবি করলাম বুদ্ধদেব দাশগুপ্তর মন্দমের উপাখ্যান। মন্দমের উপাখ্যানে আমার একটা বিরাট ঘটনা আছে, সেটা আমি আজকে বলছি না আজকের এই অনুষ্ঠানে। 3 তলা থেকে পুরো পড়ে গেছি। পড়ে যাবার পর আমি যে বেঁচে আছি, মানে যেহেতু আমি এখন একটু রোগা হয়ে গেছি, আর একটু মোটা ছিলাম, তখন মানুষই আমার যা উপকার করেছে আমি জীবনেও সেটা ভুলি না। সে যত্ন করা, মালিশ করে দেওয়া, তারপরে আমি হসপিটালাইজড হলাম, পরের ব্যাপার তো পরে। তো সত্যি কথাই মানুষই যখন ডাকলো আমি না করতে পারলাম না। আর সব থেকে বড় কথা হলো মহালয়া নিয়ে অনুষ্ঠান, এখন সবার মনে খুব আনন্দ। মা আসছে, মায়ের ডাকে সাড়া দিতে এসেছে। একদম একদম একদম। ওই গল্পটা আমি বলবো। হ্যাঁ, বলতে চাই না, বলতে হবে না, আমি তো আছি বলার জন্য। আচ্ছা, এবার পরিচয় করিয়ে দিই ছন্দা মাসির সঙ্গে। ছন্দা চট্টোপাধ্যায় আমাদের থিয়েটারের, আমাদের মঞ্চের, মানে কি বলবো, দাপিয়ে বেড়ানো অভিনেত্রী, আমাদের শিক্ষাগুরু। আমরা অনেক কিছু শিখেছি ওনাকে দেখে। লড়াই করে কি করে নিজেকে টিকিয়ে রাখতে হয়, মাথা উঁচু করে কি করে থাকতে হয়, এবং সেই থাকাটা একদম সার্থক থাকা হয়। এখনও ছন্দামাসি মঞ্চে আছেন, এখনও ছন্দামাসি দুর্ধর্ষ গান করেন। উৎপল দত্তর হাতে গড়া অভিনেত্রী ছন্দামাসি। তোমার গল্প তোমার থেকে শুনবে দর্শকরা, কিন্তু এখন দর্শকদের জন্য সামান্য 2-1 কথা। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে এসে, না এলে অনেক কিছু মিস করে যেতাম। হ্যাঁ, মানে ভাগ্যিস মিষ্টু আমাকে ডেকেছে, তাহলে অনেক কিছু হারাতাম আর কি। আমার এসে খুব ভালো লাগছে। ছন্দামাসি আজকে আমাদের মঞ্চে এসেছেন বলে আমরা আমাদের তরফ থেকে ছন্দামাসিকে অনেক
কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা জানাচ্ছি, আর বাকি সবাইকে তো জানাচ্ছি। তবে আমি এটা নিশ্চিত যে ছন্দমাসিকে সবাই মিলে আমরা আজকে এই সম্মানটা দিচ্ছি যে আমরা ধন্য হলাম তুমি আজকে আমাদের এলে বলে। আর সমাধি এলো, প্রচুর পুরনো গল্প হবে। এনাক্ষী আছে, সুস্মৃতি, উফ ডাক নাম নেই কোনো, রুবি, এটা কিন্তু ভালো। এটা আমার একটা মাসির। সুস্মৃতি মানে কি? মানে যার স্মৃতিশক্তি ভালো, এই নামটি আমাকে আমার বড় পিসি দিয়েছিল। তোমার স্মৃতিশক্তি ভালো? আমার তো মনে হয় ভালো। ওরে বাবা রে, আমার আবার একদম নেই, এমন নেই। আমি মাঝে মাঝে ছেলেকে বলি আলমারি থেকে একটুখানি ঠান্ডা জল বার করে দিন না, খাই। হ্যাঁ, আমার এরকম অবস্থা। আলমারি থেকে একটু আলমারি থেকে ঠান্ডা জলের বোতলটা দে না। ছেলে খানিক্ষণ আমার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, বলে এই, তারপর আবার গুটগুট করে গিয়ে বার করে নে, বলে এটা আলমারিতে নয়, এটা ফ্রিজে থাকে। মানে আমি তো তাই বললাম, বলে হ্যাঁ হ্যাঁ তাই তো তুমি বললে। আমার হাল এখন এরকম হয়েছে, কাউকে সামনে দেখলেই বলি কি জানো তোমার নাম, কাজেই না না, এটা কিন্তু হয়েছে নামটা ভুলে যাওয়া, ভীষণ ভুলে যায় নামটা, মানে জানি না। হ্যাঁ, এটা মনে হয় আসলে কিছুতেই না, হয়তো কোনো মানুষকে দেখেছি কিন্তু কিছুতেই তার নামটা মনে করতে পারছি না, এবং যতক্ষণ মনে করতে না পারছি একটা অস্বস্তি হতে থাকে। আর সব থেকে মারাত্মক কি হয় বলো তো, যখন কারোর সঙ্গে কাউকে আলাপ করিয়ে দিতে হয়। ধরো তোমার সঙ্গে এনাক্ষীর আলাপ করাবো, আমি অবধারিত দুজনের নামে ভুলে গেছি, তখন আমি বললাম এই তো কেমন আছিস, ভালো ভালো আছো তুমি, হ্যাঁ নাও দুজন দুজনের সঙ্গে ভাব করে নাও, বলে আমি অন্যদিকে চলে যাই। তারপর আবার জিজ্ঞেস করে বলুন তো আমি কে, ওইটা মারাত্মক। এইটা যেই জিজ্ঞেস করে বলুন তো আমি কে, আরে ওই তো, আরে বলছি। আর একটা বিষয় দিদি, এটা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় রাস্তাঘাটে, যখন চিনতে পেরেছো তখন না মুখটা হয়তো ভাসছে, কোথায় যেন দেখেছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তাহলে আমার কি অবস্থা বলো, আমার আরো কতজনের সঙ্গে কত জায়গায় কত রকম ভাবে দেখা হয়। এবার তারা বলে দিদি চিনতে পারছেন তো, আর তারা এত আন্তরিক ভাবে এত আশা নিয়ে বলেন যে আবার আমি চিনতে পারছি না বললে যে কি কষ্ট পাবেন, এবং সে কষ্ট তো জেনুইন হবে, কারণ তাদের কাছে তো এটা একটা স্পেশাল ইভেন্ট যে দিদির সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, আপনি আমায় ভুলে গেলেন। আমি শুরুতেই বলি আমি তোমায় চিনতে পারছি কিন্তু আমি নাম মনে করতে পারছি। একদমই তাই, এইটা সহজ। এবার তখন উনি যখন নিজের নামটা বলেন তখন জায়গাটাও বলে দেন, ওই যে মনে নেই ওই অমুক জায়গায়, এবার ব্যাস আমি ক্লু পেয়ে গেলাম, তখন চিনতেও পেরে যায়। না আমি তো তাও কিরম বলি বলতো, আমি বললাম আসলে এত লোকের সাথে ডেলি আমরা কথা বলি না, মানে কি বলতো তোকে চিনি কিন্তু আমার নামটা মনে আসছে না, কত সারেন্ডার করা ছাড়া কোনো পথ নেই। তুমি আমাদের সামনে পথ দেখিয়ে নিয়ে যাও, তোমার মুখের দিকে তাকিয়ে আমরা যেন আমাদের স্মৃতিকে আবার নতুন করে দিদি আশা করি মনে হচ্ছে পারবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আমাদের আজকে স্মৃতিতেই ফেরার দিন। আজকে আমরা ছোটবেলার পুজো নিয়ে গল্প করব। এই যে ছন্দমাসি শুরু করেছিলেন, ছন্দমাসি তোমাকে নিয়ে শুরু করি, তুমি বলো তোমার ছোট্টবেলার পুজো, মাঝখানে ব্রেক চলে আসবে, ব্রেকটা নেবো, তারপরে আবার যাব, কোথাও যাবেন না, আগাম জানিয়ে রাখলাম, বলো। ছোটবেলায় তো পুজো দেখতে খুব ভালোবাসতাম, তো একবার আমাকে ওই, তোমরা থাকতে কোথায় বললে? কোলাঘাটে। কোলাঘাটে আমার বাবা ডাক্তার ছিল, মা স্কুল টিচার। ছোট্টবেলায় গেছি মামার বাড়ি। ক ভাই বোন? এক ভাই এক বোন। ও আচ্ছা। তা আমি থাকতাম টালিগঞ্জে, কিন্তু ছোটবেলায় আমাকে নিয়ে গেছে আর কি ঠাকুর দেখতে। না, কোলাঘাটে। ও আচ্ছা। কোলাঘাটে নিয়ে গেছে, তা ওখানে ভবেশ মাসিমা বলে একজন থাকতেন, উনি আবার আমাকে, মাসিমার নাম ভবেশ? না না, মানে ভবেশ গিন্নি বলতো আর কি। ও তাই বল। তো উনি আমাকে কুবারি পুজো করেছিলেন। ওলে বাবালে। অষ্টমীর দিনে, হ্যাঁ, সে নানান রকম মানে আলতা টালতা পরিয়ে টরিয়ে, শাড়ি টাড়ি, সেদিন তুমি স্পেশাল। হ্যাঁ, তুমি এখনো স্পেশাল দিয়ে সাজিয়ে টাজিয়ে আমাকে পুজো করা হয়েছিল। তা সেই শাড়ি টাড়ি দিয়েছিল অবশ্য, ছোট শাড়ি তো তখন। তো ওই যখন আমার 5 বছর বয়স, তখনই আমি মহেশে আমিনা করেছিলাম। হ্যাঁ, মহেশে আমিনা করেছিলাম, কিছুই ডায়লগ বলতে পারিনি, কিছু না। তা একটা চট যা খেয়েছিলাম এখনও আমার মনে আছে, যখন নাকি মহেশ খোয়ারে দিয়ে দিল, বলছে যে বাবা মহেশকে না নিয়ে যাচ্ছে, কি বললি হারামজাদি, তুই আগে বলতে পারলি না, বলে ঠাস করে এক চড়। সেই চড় খেয়ে আমি এমন কেঁদেছিলাম, তারপর আমার পক্ষে আর অভিনয়, আর পুরো গালটা লাল হয়ে গিয়েছিল। ছোটবেলায় খুব ফর্সা ছিলাম,
তুমি এখনো ফর্সা আছো। এখন রংটা গেছে। সেটা অবশ্য বয়সের মাঝে সেই আবার 7 বছর বয়সে উৎপলদার গ্রুপে এলাম, আমাকে তাপস মামা নিয়ে এলো। তো আমার যে বাবার বাবা ঠাকুর দাদা, সে তো অ্যান্টি ছিল, বললো ও মেয়েকে গুলি করে মেরে দাও। হ্যাঁ, হেই, ও মেয়েকে গুলি করে মেরে দাও, বংশের কলঙ্ক, অভিনয় করবে কি আবার। কিন্তু আমার মায়ের বাবা সে খুব আমার পক্ষে ছিল, চলে। তো আমার বাবা বললো না না বাবা, ওটা বলবেন না, যে যার দৃষ্টিভঙ্গিতে সে তার বাঁচে। বাবা ডাক্তার ছিল তো, বাঁচে। তারপরে তাপস মামা আমাকে নিয়ে এলো ওই এর কাছে, উৎপলদার কাছে। আমি এসছি একটা স্কার্ট পরে পরে, বলছে নাম কি? আমি নাম ভুলে গেছি, আমার নামই মনে পড়ছে না। মানে ওই বড় বড় চোখ দেখে দেখি না, আমি এত ঘাবড়ে গেছি, পুরো ব্ল্যাক, মানে অন্ধকার। 7 বছর বয়স হয়ে গেছে। তার সমরনাক বলছে, ও খুকু নাম বলো, নাম বলো, খুকু নাম বলো, ঠেলছে। আমি তাকিয়ে বললাম, অনেকক্ষণ বাদে বললাম ছন্দা। হ্যাঁ, ছন্দা কি? আর মনে নেই। অনেকক্ষণ পর তারপর বলছে বলো চট্টোপাধ্যায়। নাম বললে ওটাও বলতে হয়, যাও ওদিকে কি বসো। তখন সেই মুহূর্তে কিন্তু পালিয়ে বেঁচেছিল। আচ্ছা দাঁড়াও, আমি বিরাট বড় গল্প, আমরা চট করে ব্রেকটা নিয়ে নিই। ব্রেকটা নিয়ে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, বুঝতে পেরেছেন? ছন্দমাসী এখন পালিয়েছে, ছন্দমাসীকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কোথাও যাবেন না, থাকুন, আসছি সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ছন্দমাসী সবে উৎপল দত্তর ভয় পালিয়েছে, এবার ফিরলে কি করে বলো? হ্যাঁ, উৎপল দত্তের তারপরে তো ফিরে এলাম। ফিরে এসে তিতাসিক্তি নদীর নামে ক্রাউড সিন করতাম। হ্যাঁ, তারপর আস্তে আস্তে নাটকগুলো দেখতাম। দেখতে দেখতে বলতো যে কী রে, ছোটোবেলায় না বেশ লম্বা চওড়া ছিলাম, খেতাম, খুব খেতাম মানে ধরো না কেন, ছোটোবেলায় 10 বছর বয়সে 25টা রুটি খেতাম, 1 কেজি মাংস খেতাম। হ্যাঁ হ্যাঁ, এটা চেহারা মানে এই ছিল, চেহারা এই। আমার বাবা বললো কি, ও মা করেছেন কি, এই এত খেতে দিচ্ছেন কেন? বলে খায় তো, কি কিছু কি কম যায়? কম যায় মানে এ তো হাতি হয়ে গেছে, 2 দিন বাদে একে দেখাই যাবে না। তাহলে কি, বাবা সেই একটা বড় কৌটো করে লিমিকাল বিস্কুট কিনে দিয়ে গেল, লিমিকাল। তো সে 8-10টা করে খেতে দিত সকালে আর বিকেলে। সে খেয়ে তো হয় না, আমি লুকিয়ে গিয়ে খেয়ে আসছি, কেমন। তারপরে দেখছি যে বিস্কুট খেতে খেতে দেখছি যে খিদেটা একদমই নেই, সমানে খালি যাচ্ছি আর আসছি, ওয়াশরুমে যাচ্ছি আর আসছি। তারপর দেখলাম যে আস্তে আস্তে রোগা হয়ে গেলাম। ও মা, যাক ভালো হলো। হ্যাঁ, তোমার কি টিনের তলোয়ার দিয়েই শুরু? না, তিতাসিক্তি নদীর নাম, সে তো মানে ফেরারি ফৌজ। ফেরারি ফৌজে কি করতে? আমি সচি করেছি, রাধা করেছি। হ্যাঁ, যখন নীলিমাদি চলে গেলেন, মিডসামার নাইটস ড্রিমে প্রথমে হিপালিটা, তারপর হারমিয়া করেছি। হ্যাঁ, তারপরে ওথেলো করেছি, ওথেলোতে প্রথমে বিয়াঙ্কাই করেছি। তারপরে নীলিমাদি চলে যাবার পর 1-8 দিন বোধহয় ওই ডেজিমোনা করেছি, তখন করেছি। তখন চেহারাটা তো এই ছিপছিপ হয়ে গেল। তারপরে এই থাকতে আমি তো যাত্রায় চলে গেলাম। যাত্রায় চলে যাবার আমি শুনছি যে বিবেক যাত্রা সমাজ বলে একটা যাত্রার দল হয়েছে। হ্যাঁ, তো ওখানে চিত্রা বৌদি তখন করছিলেন, মানসী। তো আমার বর বললো, নিমাই বলে যে শোনো, তোমাকে আর যাত্রা করতে হবে না, তুমি চলে তো। চিত্রা বৌদির জায়গা আমি এলাম মানসী করতে। আচ্ছা, তারপরে আবার সেই বারবধূ করতে চলে গেলাম। মানসী মানে ফেরারি ফৌজ না, মানসী মানে ওই সোনের মালিক হতো, রাইফেল হতো, রাইফেল। হ্যাঁ, তারপরে তো চলে গেলাম বারবধূ করতে, যেতে অসুস্থ। ওখানে আমি 300 রাত্রি করেছি, নচিকেতা সুরে গান গেয়েছি, অনিল বাগচির সুরে গান গেয়েছি, আমি চাই না। তারপরে নচিকেতার গানে আমার এই ধনুক চোখে গেয়েছি। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আবার উৎপলদা যখন নাকি ডাকলেন, টিনের তলার স্ক্রিপ্ট পড়া হয়, আবার এলাম, এসে তখন আবার খাঁচা নাটক করি পার্থপ্রতিম চৌধুরীর সঙ্গে। হ্যাঁ, করি, তাতে দুটো রোল একসঙ্গে করতাম, ডাবল রোল করতাম ওখানে। হ্যাঁ, করে তারপরে একটা মধ্যবিত্ত,
একটা খুব মড খালি মড করার সময় একটা গাউন পরে নিতাম, আর টিপটা খুলে এখানে রেখে দিতাম। আবার যখন ওই রোলটা থাকতো গাউনটা খুলে দিতাম, টিপটা পরে নিতাম, আর আন্দাজেই ওরা তখন ঢুকলাম, এই করতাম। সেই বছর বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে পেয়েছিলাম। হ্যাঁ, ডাবল রোল করতাম। তাই যাই হোক, ওই তারপরে তো আস্তে আস্তে যাত্রাও করেছি। 19 বছর রেডিও নাটক প্রায় 60 বছরের কাছাকাছি হচ্ছে করেছি। মানে এই সারা যে ঘুরছি প্রায় 45 বছর, 45-46 বছর ঘুরছি। আরো চলো দিদি, তোমার আরো অনেক, তোমার থেকে আমাদের অনেক পাওনার আছে। কাজেই এখনো তোমাকে নিজের জন্য না যদি বা চলতে হয়, আমাদের জন্য এখনো চলতে হবে। আমি পরে গান শোনাবো। একদম, গান তো শুনবোই তোমার থেকে। সমাধি, তোমার ছোটবেলার পুজো, তোমার ছোটবেলা একটু এখনকার পুজো কি পাল্টে গেছে? তোমাদের ছোটবেলায় মহালয়া কাটতো কেমন করে? হ্যাঁ বলছি, মহালয়া মানেই আমরা কি বুঝি, মানে তার 1 মাস আগে থেকে পুজো আসছে, সবার মনে একটা আনন্দ, কাশফুলের গন্ধ, পেজা পেজা মেঘ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় চণ্ডীপাঠ, একটা অপূর্ব পরিবেশ। এইবারে তো পুজোর ছুটি মানেই মামার বাড়ি, দিদারা সব মিষ্টি টিষ্টি সব রেখে দিয়েছে, করেছে খাওয়া। এবার আমাদের তো শুদ্ধ ধান্দা হচ্ছে কখন খাবো। দিদা বলছে শুয়ে পড় 4টের সময়, তখন তো রেডিও, তখন তো আর টেলিভিশন ছিল না, তখন রেডিও। এবারে তো মহালয়া শুনছি, এবার তো বুদ্ধি রয়েছে মিষ্টিগুলো খেতে হবে, ওখানে রয়েছে। ভোরবেলা 4টের সময় চিন্তা করে এদিকে মহালয়া শুনছি, আর এদিকে তখন মহালয়া শোনাটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, বিরাট কাজ। এটা আমাদের শুনতেই হয়। চায়ের দোকানে ওই যে ছোকরা ছেলেগুলো আড্ডা মারছে, মানে একটা পরিবেশটাই অন্যরকম ছিল। তো এইবারে গিয়েছি আমি, আমার বোন আর মামা সঙ্গে। এবারে একটা জায়গায় পান্তুয়া করে রেখেছে দিদা, পান্তুয়া করে রেখে তা 20-25টা পান্তুয়া হবে। এইবারে মামাকে বলছি, মামা এখানে পান্তুয়াগুলো খেতে হবে, কিন্তু বলছে না, আমি যদি পুরো খেয়ে নিই তাহলে মা আমাকে তো মানে ধরবে, করবে। আমি বললাম না, আর আমার না দুষ্টু বুদ্ধি বরাবরেরই। এবার কি বললাম যে শোন, একটু একটু করে খেয়ে রাখবো। বললো কীরকম? আমি বললাম তুই কামড়া, ওপরটা উঁচু করে রাখ, তুই কামড়া, ওপরটা উঁচু করে রাখ, তুই কামড়া করে রাখ। এবার পান্তুয়ার জায়গায় হলো সব কটা। উঠে দিদা বললো সকালবেলা লুচি তরকারি হবে, মিষ্টি তো করেই রেখেছি। আলাম হ্যাঁ। এইবারে হঠাৎ করে চিৎকার, কে রে কে, ছি 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 ছি, পান্তুয়া এরম তুলে দেখছে নেই, কে করেছে। সঙ্গে সঙ্গে মাকে ডাক, নিশ্চয়ই ওদের কাণ্ড। আর দিদা বলছে আমার ওই ধেরে খোকার কাণ্ড, মানে মামার কথা। 3 জনকে ডেকে আমি বললাম দেখো বকাবকি করো না, এখন দেবী পক্ষ, ঠাকুর আসছে, মিষ্টি টিষ্টি খাবো, কচি কাঁচা, আমরা বয়স বেশি না, পান্তুয়া কিনে নাও, ওটা করেছো, ওটা আমরাই খেয়ে নিই বলে ওইটা নিয়ে আমরা খেয়ে নিলাম। কি যে মজা করেছি না, তখন ব্যাপারটাই ছিল একটা অন্য রকম, একটা আলাদা, তখন অল্পেই আনন্দ পাওয়া যেত, অল্পতেই আনন্দ। আমাদের একটা সাজ রব, পুজো আসছে, এটা কিনবো, ওটা কিনবো, এইটা সেইটা। আর এখনকার তো সবটাই তো কিরাম, মানে লোকের সঙ্গে লোকের যোগাযোগ তো এখন শুধু ফোনের মাধ্যমে। কোথাও যেন মনে হয় যে মেকানিক্যাল, মানে ওই সেন্টটা এখন বড় যান্ত্রিক। সত্যি কথা বলতে ব্যাপারটা এখন একটু যান্ত্রিক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে যে চণ্ডীপাঠ, তার যে আভিজাত্য, তার জন্য যে আকাশ বাতাস মুখরিত মা দুর্গার আগমন, সেইটা তো এখন অর্ধেকজন মহালয়া শোনেই না। আর সবচেয়ে যেটা মজা সেটা হচ্ছে আগেকার দিনে আমাদের ছোটবেলায় দেখেছি রেডিও তো সবার ঘরে এবং যার ঘরে রেডিও থাকতো না মহালয়ার আগে রেডিও কিনে আনতো। শুধু তাই না, অনেক সময় ধরো যার কেনার ক্ষমতা নেই, ভোরবেলা উঠে পাশের বাড়িতে লোক চলে, এবং সেই দরজা খোলাই থাকতো, মানে 3:30 উঠে দরজা খুলে দেওয়া হতো 4টের সময় মহালয়া শোনার জন্য কেউ ঢুকবে বলে। এখন বল মানুষে কজন মহালয়া শোনে? সে ফ্লাস্কে চা, মাদুর পেতে খাটে ছাদের উপর বসা, আস্তে আস্তে ভোর হচ্ছে, এই দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে। একদমই ওইটাই আর নেই। কিন্তু ওই সময়ই ফোটে,
আর এই হ্যাঁ। গন্ধটা না শিউলি ফুলের গন্ধ, আচ্ছা, শিউলি ফুলের শিউলি ফুলের গন্ধ। কি মানে অদ্ভুত ব্যাপার, কিন্তু সেই সেন্টটা তো এখন আর পাই না। সেটাই। এখন আস্তে আস্তে আমাদেরও ওনার বয়স উপরে হয়ে যদি গেছে, থাকে কাশফুল। এবারে সেই যে উত্তেজনা ব্যাপারটা কিন্তু এখন নেই। মা আসছেন, সবার মনে আনন্দ, এইটুকুনি। মানে আসলে- সেই যে একটা উৎফুল্ল ব্যাপারটা, আমাদের ছোটবেলায় না হাতে অপশন খুব কম ছিল তো, হ্যাঁ, হ্যাঁ। যা ছিল তাই যেন আমরা সেটাই করে আমরা আকন্ঠ আঁকড়ে চেটে পুটে ধরতাম, খেতাম। একদম। আষ্টে পৃষ্ঠে নিয়ে হ্যাঁ, মানে ধরো ওই একটা দুটো দিন, চারটে পাঁচটা দিন, ওইটুকুই জীবনের পাওনা ছিল। একদম। আবার এখন তো ধরো আমাদের ছোটবেলায় কি, আমাদের ছোটবেলায় মনে হতো মহালয়া এলো মানে 4 দিন পরে একটু রোল খাওয়ার চান্স পাবো। আর এখন তো মানে এবলা ওবলা বাচ্চা পুলেগুলো রোল খাচ্ছে, ঠিক। তো তাদের কাছে নতুনত্ব বলে কি রইল? নতুনত্ব কিছু নেই। তাদের সবথেকে কাছে বড় এখন কথা না, নতুন জামা কাপড়, নতুন জামা কাপড়ের এখন সেই ব্যাপারটা কিন্তু রোজই তো জামা আসছে, একদম হ্যাঁ। রোজই জামা ওই আসছে, রোজই দেখছে, কাপড় অর্ডার আসছে। করছে, চলে ওই আসছে তো, জামা। ওটাই বলছি। ওই যে নতুন জামার গন্ধ, পুজো বার্ষিকীর গন্ধ, তারপরে লোকজন আসলে সেই কাপড় জামা দেখানো, হ্যাঁ। এই কটা জামা হলো, মহালয়া মানেই যেন মনে হতো যে এই শুরু হয়ে গেল। একদমই। এই আর বাড়িতেও তো মানে মহালয়ার আগে পুজোর আহ্লাদ করলেই তো পড়তে বসো, অত কি হ্যাঁ। মহালয়ার সকালে ওই যে জাগো তুমি জাগো, এই ছুটি শুরু হলো। সেটাই, একদম। ছুটি শুরুর ঘন্টা বাজতো আগে মহালয়া। মহালয়া এসেছে মানে পুজো এসে হ্যাঁ, গেছে। এখন সারা বছরই তাদের আনন্দ, না। এখন আর আলাদা সেই। করে। আচ্ছা যাই হোক, আমাদের আর একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। এত বলে আমার গলা শুকিয়ে গেছে। গলা যখন শুকিয়ে গেছে তখন একটু চা কফি, সবাই মিলে একটু চা কফি খাই, আপত্তি নেই তো? আপনারা কি করবেন? যান চট করে 1 কাপ চা বা একটা কফি নিয়ে চলে আসুন। আমি কিন্তু এক্ষুনি ফিরে আসবো, কোথাও যাবেন না, চট করে এখানেই আসবেন। নিয়ে আসছি চা কফি এবং গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আজকে আমাদের মহালয়ার আড্ডা চলছে, কারণ আজ মহালয়া। অনেক গল্প হলো, অনেক কথা হলো, ছন্দমাসির থেকে গান তো আমাদের শুনতেই হবে, কিন্তু তার আগে ছন্দমাসি, আমরা সবাই ছন্দমাসির পায়ের তলায় বসেই আছি এখানে, বাকি আমরা যা 4 জন আছি। এনাক্ষীর গান একটু ছন্দমাসিকে শোনাই, ঠিক আছে? এনাক্ষী একটু গান শোনা না। আমি লক্ষ্যে লক্ষ্যে দিব জবা, তারিণীর চরণ তলে কামিনীর কোমল পদে তারা গো উমা ব্রহ্মময়ী বিরাজমা হৃদয়ে কমলে, তোমায় রাখি গো সবাসনে বিরাজমা হৃদয়ে কমলে। তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, শ্মশানেতে শ্যামা গো বৈকুণ্ঠে রমা, তুমি শ্মশানেতে শ্যামা গো বৈকুণ্ঠে রমা। তুমি আধা রাধা আধা কৃষ্ণ, আধা রাধা আধা কৃষ্ণ, সাজিলে বৃন্দাবনে মাগো, সাজিলে বৃন্দাবনে। আধা রাধা আধা কৃষ্ণ, আধা রাধা আধা কৃষ্ণ, সাজিলে বৃন্দাবনে মাগো, সাজিলে বৃন্দাবনে। তারা গো মাগো ব্রহ্মময়ী বিরাজমা হৃদয় কমলে, তুমি সত্যরূপিণী, তুমি ত্রিলোক পালিনী, সত্যরূপিণী মাগো ত্রিলোক পালিনী,
শত রজতম গুণে ত্রিগুণ ধারিণী, মাগো শত রজতম গুণে ত্রিগুণ ধারিণী। তোমায় নয়ন জলে মন ফুলে, নয়ন জলে মন ফুলে সাজবো চরণ যতনে, মাগো পুজবো চরণ যতনে। নয়ন জলে মন ফুলে পুজবো চরণ যতনে, মাগো পুজবো চরণ যতনে। তারা গো ওমা ব্রহ্মময়ী বিরাজমা হৃদয় কমলে, তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে মা, শ্মশানেতে শ্যামা মাগো, বৈকুণ্ঠে রমা। সাধু 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 সাধু, খুব খুব ভালো। আরেকটা শুনি, আরেকটা শুনি, আরেকটা শুনি। কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে। ব্যাকুল হয়েছে প্রাণ উয়ারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে। গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে। কি আছে তব অন্তরে না পারি বুঝিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে। কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে। কমলা কান্তের বাণী শুনো ও হে শিখর মণি, কমলা কান্তের বাণী শুনো ও হে শিখর মণি। কেমনে সহিবে এত মায়ের প্রাণেতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে। ব্যাকুল হয়েছে প্রাণ, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে। মোটেই দুঃখের দিন নেই এখন আশেপাশে, এখন এখন চারপাশে কোনো দুঃখ নেই, এখন শুধু আনন্দ। আচ্ছা, সুস্মৃতির সঙ্গে আমরা একটুখানি গল্প করব। এইসব গান শুনলে বড্ড ইমোশনাল হয়ে যেতে হয়। যাই হোক, মায়ের কথা তো, মায়ের কথা শুনলেই বড্ড সেই ইমোশনাল হয়ে যায়। আমাদের এখন আর মায়েরা নেই, সেইটাই, সেটার জন্য তো আরো বেশি কষ্ট হয়। আমাদের কাছে নিয়ে এসো গো, ফিরিয়ে নিয়ে এসো, আর তারাও নেই, ফিরে যাওয়ার জায়গাও নেই। সেটাই সেটাই সেটাই। যাকে আর ঠিক আছে, চলো, এই তো জীবন। সুস্মৃতি, তোমার সঙ্গে গল্প করা হচ্ছে না, গল্প টপ্প পরে হবে, আগে গল্প পরে হবে। আচ্ছা, আমি শুনেছি তুমি বড্ড ভালো আবৃত্তি করো। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন
স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরী নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আঁতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। সত্যি মা তুঝে সালাম। পৃথিবীর সমস্ত নারীদের এই কবিতার মাধ্যমে আমরা সালাম জানাই। যাদের থেকে শিখছি, যারা শেখাচ্ছেন, যারা সামনে এসে দাঁড়াচ্ছেন উদাহরণ হিসেবে, তাদের সবাইকে আমাদের ভালোবাসা, প্রণাম। আজকে মহালয়া, এই দেবীপক্ষের শুরুতে পৃথিবীর সমস্ত নারীদের আমাদের ভালোবাসা, প্রত্যেককে আমরা সম্মান জানাই। কি ভালো বললে গো, আহা কি ভালো। দিদি আশীর্বাদ করো। ছোট্ট সমাধির গল্পটা বলে নি, একটা ব্রেকে যাবো। এই গল্পটা না বলতে পারলে আমার হাঁকুপাকু করছে। কোনটা? বিশ্বাস করো, সমাধি বললো তো যে আমি 3 তলার ওপর থেকে পড়ে গেছিলাম, তারপর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি করে পড়েছিল? আমাদের একটা সিন হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে থাকবো। সেই বারান্দায় একটা কুলুঙ্গিতে আমাদের দাঁড় করে দেওয়া হয়েছে। সমাধির হঠাৎ মনে হলো সমাধি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ক্যামেরায় ভালো করে ধরছে না। যেখানটা বারবার যেতে বারণ করা হয়েছে পর্দার ওপাশে যাবে না, সেই চটের পর্দাটি সরিয়ে সমাধি ওপাশে পা দিল। জানতো না ওটা ফলস বারান্দা। তারপর যা হত্যা হলো, ওপর থেকে পড়ে গেল, সপাশ ধুম নিচের প্লাইতে পড়ে গেল এক্সটেন্ডেড বারান্দায়। সে যা হত্যা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমরা তো শুটিং টুটিং সেরে সন্ধ্যেবেলা হসপিটালে দেখতে গেছি, রেগে আগুন হয়ে শুয়ে রয়েছে। বললাম কি হলো, ট্রিটমেন্ট হচ্ছে না? হচ্ছে, আমায় এক্ষুনি এখান থেকে নিয়ে যা, হোটেলে নিয়ে যা। বললাম কেন? বলে দলে দলে লোক আসছে দেখতে। আমার দিকে তাকিয়ে বলছে, এ হে, এটা তো ঋতুপর্ণা নয় কো। হ্যাঁ, ঋতুপর্ণা ছিল তো আমাদের ইউনিটে। সবাই ভেবেছে ওখানে ছড়িয়ে গেছে, ঋতুপর্ণার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দলে দলে লোক আসছে। সমাধি ভাবছে ও মা আমাকে দেখতে আসছে। সে এসে মুখের দিকে তাকিয়েছে, আমলে এত ঋতুপর্ণা নয় তো। বলে চলে যাচ্ছে, অপমান আর নিতে পারেনি। বলেছে আমার কোমর ফাটুক ভাঙুক যা হোক, আমার এখান থেকে নিয়ে যা। ঠিক
কিনা বলো? একদম চলো, আমাদের ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেছে, আমরা ব্রেকটা নিয়ে নিই, তারপরে ফিরে আসছি। অনেক কিছু বাকি, হ্যাঁ, এখনো আর একটা কবিতা শোনা বাকি, ছদ্মমাসির গান শোনা বাকি, এদের সঙ্গে আড্ডা বাকি, অনেক কিছু বাকি। কোথাও যাবেন না, আসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমাদের মহালয়ার আড্ডা একেবারে জমে গেছে, কিন্তু আড্ডাটা ক্রমশ শেষের পথে, কাজে আমি বেশি কথা বলবো না বাবা। আমি কথা বলতে শুরু করলে থামতে পারি না, বকর বকর করি। আচ্ছা, আমরা একটুখানি এনাকির সঙ্গে গল্প করে নিই। এনাকি, ছোটবেলার পুজো তোর কিভাবে কেটেছে, ইনফ্যাক্ট ছোটবেলার মহালয়া কিভাবে কেটেছে? আমাদের বাড়িতে কি হতো, তোমার ঠাকুর ঘরে ইয়েটা নিয়ে যাওয়া হতো, রেডিওটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ওখানে ধূপ ধুনো জেলে তারপরে না, আমাদের সেটা হতো না, কিন্তু ওই আমাদের ওইটা করা হতো। আমাদের আবার ছাদে, ঘরের সঙ্গে ছাদ, ছাদে মাদুর পেতে সব বসে। আচ্ছা, আমাদের তো একতলা, সুতরাং আমাদের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ওটা ইয়ে হতো। তারপরে তোমার ওইটা হয়ে গেল, তারপরে মা বাবা তো চলে যেতেন ইয়ে করতে, তর্পণ করতে চলে যেতেন। এখন আমি করি, এখন আমি করি। আমার তো কোনো ভাইটাই নেই। হ্যাঁ, আমারও তর্পণ করি। হ্যাঁ, আমি তর্পণ করতে যাই। আমাদের মানে বলেছিল যে নাকি আমাদের যে ঠাকুর মশাই, তিনি বলছেন মেয়েরা তর্পণ করতে পারে না। আমি বললাম কেন করতে পারবে না, তাহলে কেন করবো না? সে আপনাদের নিয়ম, আমি করবো, একদম আমি করবো। কেন তাহলে আমার মা বাবাকে আমি জল দেবো না? সেটা কোনোদিন হতে পারে? তারা জল পাবে না, তাদের ছেলে নেই বলে, কি আশ্চর্য। সুতরাং আমি করি তর্পণ, ওই রকম করে শুরু হতো। তারপরে তো তোমার একটা লুচি, সাদা আলুর তরকারি, একটু পান্তুয়া, হ্যাঁ পান্তুয়া, পান্তুয়া। এখন তো সব মানে ভীষণ থিম পুজো হয়ে গেছে। আর এখন সব থেকে বড় কথা কি, ঠাকুর দেখাটা বন্ধ হয়ে গেছে, ভালো লাগে না আর আমার যেতে। আর প্রোগ্রাম করতে যাই তো, প্রোগ্রাম করেই 4টে দিন আমার প্রোগ্রাম করেই কেটে যায়। সুতরাং আর ওই আলাদা করে বেরোনো, এটা আর হয় না, আর ভালো লাগে না। মনে পড়ে বিজয় দশমীতে লোকের বাড়িতে গেলে পরে নিমকি, গজা, নাড়ু, ঘুগনি, খাবার আশায় লোকগুলোকে নমস্কার করতে বলো। আর কি বাড়ি বাড়ি গিয়ে সারা বছর যার মুখ দেখি না, গিয়ে কেমন আছো, পুজো কেমন কাটলো, ঢিপ ঢিপ, কতক্ষণে আসবে, কতক্ষণে খাবার আসবে। আর একটা বাড়িতে দিত সিঙ্গারা আর রসগোল্লা। ওই যে রসগোল্লার রসে সিঙ্গারাটা একটু ভেজে দিত, ভালো লাগতো। বাড়িতে গেছি, তা মিষ্টি আর পাঁপড় ভাজা দেবে, তো যাকে দিয়ে পাঁপড় ভাজা দেওয়াচ্ছে সে কিন্তু অর্ধেক রাস্তায় পাঁপড় ভাজাটা খেয়ে তারপর শুধু মিষ্টি এলো, বাড়ির জন্য কি পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা কোথাও, পাঁপড় আমি খেয়ে ফেলেছি। কি নাড়ু, বোঁদে, মানে ওইটা খাবার জন্যই লোকের বাড়ি যাওয়া এবং তাকে নমস্কার করা, মানে চাড়াল মারাল। বন্ধুদের তো খবর না, তো বাড়িতে আমাকে তর্পণ করার কথা বলেছিল। আর তর্পণ তো ওই তো ভাই আছে করবে, আমি বাবা তর্পণ করতে পারি, জল তেষ্টা পেলে খেয়ে নেবে, তর্পণে আমি নেই। আর আমার তো ভাই নেই, আমি না করলে তো সকালবেলা করেও এসছি, তাই না করলে তো হবে না। হ্যাঁ, নিশ্চয়ই ছেলে করে। হ্যাঁ, ওই আচ্ছা, চলো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা একটুখানি সুস্মৃতির গল্প শুনবো। মহালয়া আসা মানেই পুজো এসে গেছে, এবং ওই যে পুজো ষষ্ঠীর আগ পর্যন্ত না আমাদের রেডিওয় ওই আগমনী গানগুলো হতো। এইগুলো কিন্তু মানে একটা মারাত্মক ব্যাপার, ওই যে আগমনী গানগুলো আমরা শুনতাম। আর একটা বিষয় যেটা, অনেক জামা হতো না, হয়তো স্কুলে গেলে তোর কাটা হয়েছে, হ্যাঁ কিন্তু আমার 10টা 8টা, কিন্তু আমার না খুব অত হতো না, সেই জন্য আমরা একটু সংকুচিত থাকতাম যে আমাদের তো অত হচ্ছে না। না, আমি তো বাড়িয়ে বলতাম, কে আর পুজোর সময় শুনতে যাবে কত, যার জটা হয়েছে ম্যাক্সিমাম আমি একটা বাড়িয়ে বলতাম। আর একটা জিনিস, আর নতুন জামা পরে ষষ্ঠীর দিন বিকেলবেলা, আমাদের যেহেতু একটু গ্রামের দিকে, আমার যেখানে আমি বড় হয়েছি জায়গাটার নাম ঠাকুরনগর, তো সেখানে শহর নয় জায়গাটা, অনেক দূরে, খানিকটা দূরে পাড়ার মধ্যে পুজো হতো। ষষ্ঠীর দিন বিকেলবেলা নতুন জামা পরে যাবই ঠাকুর দেখতে, আর গিয়ে প্লেটে করে আলুর দম, ঘুগনি, মা একটু পয়সা দিয়ে দিত, সেইটা দিয়ে আলুর দম ঘুগনি এটা খাবো।
আর একটা অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দিতে যাওয়া মায়ের সঙ্গে, এটা ছিল, এটা একদম এইগুলো তো এখন আর নেই। অষ্টমীতে মায়ের সঙ্গে সেজে গুজে বাটা নিয়ে যাব খুব কম। অঞ্জলি দিতে, এটাই মানে খুব মনে পড়ে আর কি, সেই দিনগুলো এখন আমাদের ভীষণ মনে জীবনে পড়ে। এগুলো সব স্মৃতি হয়ে গেছে, একদম গো। এই স্মৃতি নিয়ে বাঁচতে হবে। ছদ্মমাসী তোমার গান শুনতে হবে, আগে ছদ্মমাসীর গান শুনি, একদম, বুঝেছো? অপূর্ব সতী, হ্যাঁ হ্যাঁ, তা গাইছে, তো ওই চরিত্রটায় কোনো গান ছিল না, তো ঈশিতা বলছে গান থাকবে না, হয় নাকি, তারা লিখে দিচ্ছি, লিখে দিল। অরিন্দম বলছে সুর দিচ্ছি, তো গানটা হচ্ছে আমার চরিত্রটা হচ্ছে একদম মানে বয়স হয়ে গেছে। প্রথমেই বলছে আমার তো এই বুড়ো বয়স, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ছেলেও হয় না যে এনে খাওয়াবে, একটি মেয়ে সেই বা করে কি, তা তাকে দিয়ে আমার কার্য উদ্ধার করতে হবে। এই কুকাজ করে কী ঝকমারি করেছি, পোড়া অদৃষ্টে যে আরও কত আছে বলতে পারি না। তো মেয়েকে কাজে লাগাবে, এর তো বয়স হয়ে গেছে আর পারে না। তখন মেয়ের জন্য একটি ছেলে দেখেছে, তো ছেলেটিকে বলছে বাধা নিয়ে গেছে, একটু বসে যাও না, কলেজে যাব তো, কলেজে যাওয়ার সময় এক আধবার আমার দিকে চেয়ে যেও, কেমন বাবা, হ্যাঁ তাহলে আসি, দেখো যেন ভুলও নেই, হ্যাঁ ঠিক আছে। তখন ছেলেটিকে বস করবার জন্য গাইছে, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, চুটকি সোনা শিকলির উপর গড়িয়ে রেখেছি, চুটকি সোনা শিকলির উপর গড়িয়ে রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, প্রাণের পাখি যাস নে উড়ে, থাক না কাছে যাস নে দূরে, প্রাণের পাখি যাস নে উড়ে, থাক না কাছে যাস নে দূরে, পাখির তোর সুখের তরে, পাখির তোর সুখের তরে মনের পিঞ্জরা পেতেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, আহা আহা, খাবি দাবি কলকলাবি, বনের কথা ভুলে যাবি, খাবি দাবি কলকলাবি, বনের কথা ভুলে যাবি, মধু দিয়ে আপিঙ্গুলি মেখে রেখেছি, মধু দিয়ে আপিঙ্গুলি মেখে রেখেছি, মধু দিয়ে আপিঙ্গুলি মেখে রেখেছি, পাখি 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 তোরে ভালোবাসি, পাখি 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 মনে ধরে রাখি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি। এসব জিনিস এদের কাছে আছে, আর কি। আর একটা গান শোনাও। ছেড়ে কলকাতা বন হব পগার পার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, পুঁজি পাটা চুলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি থাই বেরিয়ে বলে এই ঝেটা ঝাড়ি, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝেটা ঝাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তার ছেড়ে কলকাতা বন হব পগার পার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, এখন ম্যাম হয়ে আর বুঝি দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার, ছেড়ে কলকাতা হব পগার পার, পুঁজি পাটা চুলে গেল পেট চালানো ভার, ছেড়ে
কলকাতা বোন হব পগার পার দাদা রা রা তারা রা রা তারা রা রা তারা রা দারা রা রা তারা রা রা তারা রা রা চলে গেল। দিদি কি বলবো, আমরা মানে ধন্য। সমাধি টুক করে একটা কিছু শুনিয়ে দাও, আমাদের সময় নেই। যেহেতু এটা ঠাকুর সংক্রান্ত মহালয়ার দিন, তো আমি রিসেন্ট একটা সিরিয়াল করছি রাজরাজেশ্বরী রানী ভবানী, সেখানে আমি তারাপীঠের মা ভৈরবী, তো সেটা পজিটিভ রোল। তো সেখানে মানে একটা সিনে দেখাচ্ছে যে একটা তান্ত্রিক যুবরাজকে ফাঁসি কাটে এই হাড়ি কাটে ঝোলাচ্ছে, তো সেইখানে আমি মা ভৈরবী এসছি আর কি। জয় তারা, জয় তারা, তোর এত বড় আস্পর্ধা, নরবলি দিয়ে মোক্ষ লাভ করবি বলে একটা নিরীহ যুবককে অচেতন করে হাড়ি কাটে ঝোলাচ্ছিস? তোর এত বড় আস্পর্ধা, একটা স্ত্রীর স্মৃতির সিঁদুর তুই কেড়ে নিতে চাস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। তুই যদি এখান থেকে না বেরোস, তাহলে তোর ওপর আমি এমন শক্তি প্রয়োগ করব, তুই একেবারে ভস্ম হয়ে যাবি, ভস্ম হয়ে যাবি। বেরো, বেরো। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা। আহা, সত্যি সত্যি এমন যদি এখন মন্ত্র থাকতো গো, যে যারা যারা সব দুষ্টু কাজ করছে সবাইকে ভস্ম করে দেওয়া যেত। ও, আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে। এই যে তোমরা এলে আজকের দিনটা একটু সময় বার করে আমাদের এখানে, তার জন্য আবরণের তরফ থেকে তোমাদের জন্য গিফট আছে ছোট্ট ছোট্ট আবরণ, রঙিন। প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির অসম্ভব ভালো শাড়ির সম্ভার, তার সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির বৈচিত্র্য এবং পুরুষদের অসাধারণ কালেকশন, তাই সবসময় সঙ্গে আবরণ। চলে এসছে আমাদের টিমের মিষ্টি মেয়ে সৃজিতা। এসো সমাধি, তোমার জন্য একটা উপহার নিয়ে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাসি, তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার জন্য একটা উপহার আছে সুস্মিতা। হ্যাঁ দিদি, অনেক ধন্যবাদ। আভরণকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। অনেক এটা এনাকি। হ্যাঁ, তোর 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 আবরণের থেকে সবাই খুব ভালো থেকো। আপনাদেরও অনেক ধন্যবাদ। আজকে মহালয়ার পুণ্যতিথি খুব ভালো করে কাটছে আমাদের, আপনাদেরও যেন কাটে, আগামী পুজো যেন কাটে ভালো। তবে পুজোর শুভেচ্ছা জানাবার জন্য আসছি কিন্তু অন্যান্য পর্ব নিয়ে। কোথাও যাবেন না ওই সময়টা টিভির সামনে থেকে, তাই তো? ভালো থাকবেন। নিয়ে আসবো আবার গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।